সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই করোনার সময় তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে এই আশা রেখে আমি আজকে তোমাদের অণুজীব বিজ্ঞানের অণুজীবের আন্তঃক্রিয়া সম্পর্কে আলোচনা করব। প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। সিলেবাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের রাইজোস্ফিয়ার মাইক্রোবায়োলজি এর অন্তর্গত অণুজীবের আন্তঃক্রিয়া আমি গত ক্লাসে আলোচনা শুরু করেছিলাম। গত ক্লাসের পরবর্তী সময় থেকে আজকে তোমাদের আলোচনা করব। আমি এই অণুজীবের আন্তঃক্রিয়ার ইতিপূর্বে তোমাদের ধারাবাহিক ক্রমে 6টি ক্লাস হয়েছে, আজকে 7ম ক্লাস। প্রথমে আসতেছে অ্যান্টাগনিজম। অ্যান্টাগনিজম কি? অ্যান্টাগনিজম হলো যে একটি জীবের প্রতি অন্য একটি জীবের প্রতিরোধী বা বাধাদানকারী কার্যকারিতাকে বা ক্ষতিকর আন্তঃক্রিয়াকে বলা হয় অ্যান্টাগনিজম। এই অ্যান্টাগনিজমকে 3টি ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথমে আসতেছে অ্যামেনসিলিজম। যখন একটি নির্দিষ্ট অণুজীবের কার্যকারিতায় অন্য অণুজীব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু একটি অণুজীব অক্ষত অবস্থায় থাকে, তখন এই ঘটনাকে অ্যামেনসিলিজম বলা হয়। সাধারণত বৃদ্ধি রোধকারী পদার্থ যেমন অ্যান্টিবায়োটিক, টক্সিন ইত্যাদি নিঃসরণের মাধ্যমে অ্যামেনসিলিজম সম্পন্ন হয়। এই ক্ষেত্রে সিডিউরিফোর্স একটি টার্মস আছে, সেটা হলো যে ব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, ইস্ট, ছত্রাক এবং ডাইনোফ্লাজেলেটস এর বহির্কোষীয়ভাবে নিঃসৃত গৌণ বিপাকীয় পদার্থই হলো সিডিউরিফোর। ছত্রাকের মধ্যে পেনিসিলিয়াম, অ্যাক্টিনোমাইসিটিসের মধ্যে স্ট্রেপ্টোমাইসিস, ইস্টের মধ্যে রোডোটোরুলা এবং ব্যাকটেরিয়ার মধ্যে অ্যারোব্যাক্টর, এরোজেন্স, সিউডোমোনাস, ফ্লোরিসেন্স এবং ডাইনোফ্লাজেলেটসের মধ্যে প্রোপেন্ট্রাম, মিনিমাম ইত্যাদি থেকে এই সিডিউরিফোর নিঃসৃত হয়ে থাকে। আমাদের পরীক্ষার সময় কিন্তু 1 নম্বরের প্রশ্নে থাকে সিডিউরিফোর কি, আবার টিকার সময় অনেক সময় থাকে সিডিউরিফোর। 2 নম্বর হলো প্রতিযোগিতা বা কম্পিটিশন। পুষ্টি, অক্সিজেন এবং স্থানের জন্য অণুজীবের মধ্যে এই প্রতিযোগিতা দেখা দেয়। 3 নম্বর হলো পরজীবিতা এবং লুণ্ঠন। অণুজীব পরজীবিতা এমন একটি ঘটনা, সেখানে একটি অণুজীব অন্য অণুজীবকে ধ্বংস করে ফেলে। অন্যদিকে লুণ্ঠন হলো অ্যান্টাগনিজমের একটি দৃশ্যমান ঘটনা, যেখানে জীবন্ত জীব দৈহিকভাবে অন্য জীব দ্বারা আক্রান্ত হয়, যার পরিসমাপ্তি ঘটে আক্রান্ত জীবের মৃত্যুর মাধ্যমে। এটি সন্ত্রাসী এবং ধ্বংসাত্মক সম্পর্ক। এই ঘটনা ছত্রাক, এমিবা এবং নেমাটোডেও দেখা যায়। আমরা বড় প্রাণীর ক্ষেত্রে এই লুণ্ঠনটা সুস্পষ্টভাবে আমরা দেখতে পারি, যেমন ঈগল সাপ ধরে, মাছ ধরে এবং
সাপ বা মাছ এদের মৃত্যু ঘটে। আবার সাপ ব্যাঙ ধরে, ব্যাঙের মৃত্যু ঘটে। বাঘ, সিংহ এরা হরিণ শিকার করে, এখানে হরিণের মৃত্যু ঘটে। বন বিড়াল, পশু পাখি, গৃহপালিত মুরগি বা হাঁস এদেরকে ধরে, এটা এখানে এদের মৃত্যু ঘটে। এটা লুণ্ঠনের উদাহরণ। আমরা এবার পরের টপিকসে আসি, পরের স্লাইডে। এটা লুণ্ঠনের দুটো চিত্র এখানে দেখানো আছে, যে এখানে দেখানো আছে যে একটা জেব্রা শিকার করেছে একটা লায়ন, লায়ন এন্ড জেব্রা। আর এখানে দেখা আছে রেড টেইলড হগ এন্ড রোডেন্ট, মানে ঈগল একটা খরগোশকে শিকার করে নিয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের প্যারাসাইট এদেরকে এখানে দেখানো আছে, এরা পরজীবী হিসাবে বসবাস করে। অ্যান্টাগনিজমের তিনটি ধরন আছে। ধরন তিনটির মধ্যে একটা হলো মাইক্রোপ্যারাসাইটিজম, যখন একটি ছত্রাক অন্য একটি ছত্রাকে পরজীবী হিসাবে বসবাস করে, তখন সেই ঘটনাকে বলা হয় মাইক্রোপ্যারাসাইটিজম। আরেকটা আছে মাইক্রোফ্যাজি, অনেক এমিবা ছত্রাককে খাদ্য হিসাবে গ্রহণ করে, আবার অনেক এমিবা শুধু রোগ সৃষ্টিকারী ছত্রাককে খেয়ে থাকে। যখন ছত্রাককে অন্য অণুজীব বা অন্য জীব খেয়ে ফেলে, তখন সেটাকে বলা হয় মাইক্রোফ্যাজি। নেমাটোফেজি, যখন কোনো ছত্রাক নেমাটোড ভক্ষণ করে, তখন এই ঘটনাকে বলা হয় নেমাটোফেজি, এবং এই ছত্রাককে লুণ্ঠনকারী ছত্রাকও বলা হয়। পরিবেশীয় স্বভাবের উপর ভিত্তি করে নেমাটিড ধ্বংসকারী ছত্রাককে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। এখানে মাইক্রোপ্যারাসাইটিজমের কতগুলো উদাহরণের চিত্র দেওয়া আছে। প্রথম যেটা চিত্র এখানে দেওয়া আছে, এই চিত্রের ক্ষেত্রে এই মাইক্রোপ্যারাসাইটিজমের ক্ষেত্রে আন্তঃক্রিয়া পরবর্তী ঘটনা, এটা হলো যে পেঁচানো এই হাইফাকে পেঁচিয়ে ফেলে। এখানে দেখানো হয়েছে অনুপ্রবেশ, মানে একটি হাইফার মধ্যে আরেকটি হাইফা আরেক দেহে প্রবেশ করে। 3 নাম্বার পোষক দ্বারা প্রতিরোধ বা বাধার সৃষ্টি, এখানে অনুপ্রবেশ করার পর এখানে পোষক তার দেহে বাধার সৃষ্টি করে। তারপরটা দেখানো হয়েছে অধিপরজীবী শাখা সৃষ্টি এবং স্পোর উৎপাদন। এটা আন্তঃকোষীয় হাইফার থেকে আবার হাইফার শাখা সৃষ্টি হয়ে বাইরে বেরিয়ে চলে আসে, এবং অথবা ভিতরে সেরকম স্পোর উৎপাদন করে। ক্ল্যামাইডোস্পোর, এই হাইফার মধ্যে যখন পুরু প্রাচীর বিশিষ্ট বৃহৎ আকৃতির স্পোর সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হয় ক্ল্যামাইডোস্পোর গঠন। আর এটা হলো পোষক হাইফার বিগলন, এখানে পোষক হাইফা বিগলিত হয়ে যায়। তারপরে দেখানো আছে মাইক্রোফ্যাজি। এখানে মাইক্রোফ্যাজির একটা চিত্র দেখানো আছে, ছত্রাককে কিভাবে অন্য অণুজীব ব্যবহার করে। এখানে তিনটি ধরনের কথা বলা আছে। একটা হলো এক্সট্রা সেলুলার নেক্রোট্রফি, তার মানে বহিঃকোষীয় ভাবে এটা নেক্রোট্রফি, মানে একে মেরে ফেলে এবং সেই মরা অংশ থেকে এরা পুষ্টি গ্রহণ করে। এক্সট্রা সেলুলার বায়োট্রফি, এরা এর দেহের বাইরে থেকে যে পুষ্টি পদার্থ সেটা গ্রহণ করে থাকে। আর এন্ডোসেলুলার বায়োট্রফি, তার মানে অণুজীব এই দেহের মধ্যে প্রবেশ করে এবং সেখান থেকে পুষ্টি গ্রহণ করে থাকে। এবার হলো নেমাটোফেজি। নেমাটোডকে ধরার জন্য এবং মারার জন্য ছত্রাকের বিভিন্ন উপায়গুলি হলো আঠালো হাইফি, আঠালো শাখা, আঠালো জাল, আঠালো নব, অসংকুচক বলয়
এবং সংকুচক বলয়। এই ধরনের যে ব্যবস্থা এইটা নেমাটোড ধরার জন্য ছত্রাকে থাকে, কারণ এখানে নেমাটোড ধরার জন্য দেখানো আছে নেমাটোড ধরার ফাঁদযুক্ত ছত্রাক। এই যে বলয় সৃষ্টি হয়েছে, এই নেমাটোড ধরার যে সংকুচক বলয়, এদের ভিতর যখন নেমাটোড প্রবেশ করে তখন এই সংকুচক বলয়গুলো সংকুচিত হয়ে যায়, ফলে নেমাটোড এখানে আটকা পড়ে এবং পরবর্তী সময় ছত্রাক এই নেমাটোডকে খেয়ে ফেলে। এখানেও দেখানো আছে যে ছত্রাকের দেহের মধ্যে নেমাটোড প্রবেশ করার পর ছত্রাক এই নেমাটোডকে খেয়ে ফেলে। এটাকে নেমাটোফেজি বলা হয়। কমেনসেলিজম। কমেনসেলিজমটা কি? যখন মিথজীবী দুইটি অণুজীব সঙ্গের এক সদস্য উপকৃত হয়, অন্য সদস্যের ক্ষতি বা উপকার কিছুই হয় না, তখন অণুজীবের এই ধরনের সম্পর্ককে বলা হয় কমেনসেলিজম। এই কমেনসেলিজমকে একতরফা সহচর্য বলা হয়। এই ক্ষেত্রে সঙ্গের যে সদস্য লাভবান হয় তাকে কমেনসেল বা সুবিধাভোগী বলা হয়। যেমন ছত্রাক সেলুলোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করতে পারে, কিন্তু ব্যাকটেরিয়া সেলুলোজকে ভাঙতে পারে না। এবং এইবার ছত্রাক এবং ব্যাকটেরিয়ার সহাবস্থানে ছত্রাক কর্তৃক সেলুলোজকে বিয়োজিত করে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ ব্যাকটেরিয়া পুষ্টি হিসাবে গ্রহণ করে থাকে। এই ক্ষেত্রে ব্যাকটেরিয়া কমন সেল বা সুবিধাভোগী অণুজীব, আর সহাবস্থানকারী সদস্যের সহাবস্থানের সময়কালের উপর নির্ভর করে কমেনসেলিজমকে দুই ভাগে ভাগ করা যায়, যথা সংলগ্ন কমেনসেলিজম এবং অসংলগ্ন কমেনসেলিজম। তাহলে আমরা এবার দেখি যে সংলগ্ন আর অসংলগ্ন কমেনসেলিজমটা কি। সংলগ্ন কমেনসেলিজম হলো যখন কমেনসেলিজমের দুই সদস্যের সহাবস্থান দীর্ঘকাল ব্যাপী হয়, তখন তাকে সংলগ্ন কমেনসেলিজম বলে। যেমন পরাশ্রয়ী উদ্ভিদ এবং বাহক বৃক্ষের সহাবস্থান। স্বাদু পানির কচ্ছপের গায়ে ক্যারোটিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে, যাতে ব্যাসিক্লেডিয়া নামক শৈবাল জন্মাতে পছন্দ করে। শৈবালগুলো কচ্ছপের উপর জন্মানো ছাড়া আর কোনো ব্যাপারে নির্ভরশীল নয়, অথচ এতে কচ্ছপের লাভ বা ক্ষতি কিছুই হয় না। মানুষের কানে বসবাসকারী মাইক্রোব্যাকটেরিয়াম এর সহাবস্থানও কমেনসেলিজমের অন্তর্ভুক্ত। এখানে দেখানো আছে যে একটি কচ্ছপ, তার দেহের উপর এই ব্যাসিক্লেডিয়া শৈবাল জন্মায়, এতে কচ্ছপের লাভ ক্ষতি কিছু হয় না, কিন্তু শৈবাল সেখানে অবস্থান করতে এবং পারে। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। সেখানে অসংলগ্ন কমেনসেলিজমের কথা সেখানে বলা আছে। অসংলগ্ন কমেনসেলিজমটা কি?
কমেন্সিওলিজমের 2 সদস্যের সহাবস্থান ক্ষণস্থায়ী বা স্বল্পকালীন যখন হয় তখন তাকে বলা হয় অসংলগ্ন কমেন্সিওলিজম। এই ধরনের স্বল্পকালীন সহাবস্থান অনেক প্রাণীর মধ্যে পরিলক্ষিত হয়, যেমন রিমোরা জাতীয় ছোট মাছ, হাঙ্গর, তিমি এবং সামুদ্রিক কচ্ছপের পেটের নিচে তাদের ঠোঁট দ্বারা ধরে রাখে এবং বড় বড় প্রাণীগুলি যখন তাদের খাদ্য খায় তখন এই ছোট মাছগুলি তাদের উচ্ছিষ্ট খেয়ে জীবন ধারণ করে। এরা ইচ্ছা অনুযায়ী এক প্রাণীর দেহ ছেড়ে অন্য প্রাণীর দেহে সংযুক্ত হতে পারে। সমুদ্রে পাইলট নামক মাছ সবসময় হাঙ্গরের ছায়ায় চলাচল করে, ফলে তারা শত্রুর হাত থেকে রক্ষা পায়। এতে পাইলট মাছ উপকৃত হলেও হাঙ্গরের লাভ বা ক্ষতি কিছুই হয় না। স্টেফাইলোকক্কাস অরিয়াস এর সাথে স্যাটেলাইট কলোনি হিসাবে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জির সহাবস্থানও অসংলগ্ন কমেন্সিওলিজমের উদাহরণ। এখানে সেই সামুদ্রে হাঙ্গরের ছত্রছায়ায় যে পাইলট মাছগুলো এগুলো দেখানো আছে। এরা এদের ছত্রছায়ায় থাকে, কিন্তু এরা মাছের কোনো হাঙ্গরের কোনো ক্ষতি করে না, কিন্তু এরা শত্রুর হাত থেকে রক্ষা পায়। তারপরে আসতেছে সিনার্জিসম। সিনার্জিসমটা হলো যে যখন দুইটি জীবের সমন্বিত কার্যকারিতা উৎপন্ন দ্রব্য দ্বারা উভয়ে উপকৃত হয়। যে দ্রব্য পৃথক পৃথক ভাবে কোনো জীবই উৎপন্ন করতে পারে না, সেই ঘটনাকে বলা হয় সিনার্জিসম। যেমন ক এবং খ দুইটি ব্যাকটেরিয়া উভয়ই গ নামক দ্রব্য উৎপন্ন করতে পারে, কিন্তু ক এবং খ পৃথকভাবে এই গ নামক দ্রব্য উৎপন্ন এককভাবে কেউই করতে পারে না। ক ব্যাকটেরিয়া ক দ্রব্যকে পরিবর্তিত করে খ দ্রব্য উৎপাদন করে, আবার খ ব্যাকটেরিয়া খ দ্রব্যকে পরিবর্তিত করে এই গ দ্রব্য উৎপন্ন করে, এবং পরবর্তী সময় এরা উভয়ই, এখানে দেখানো আছে যে ব্যাকটেরিয়া ক, তারপরে দেখানো আছে ব্যাকটেরিয়া খ, তারপরে দেখানো আছে যে এটা উৎপাদ ক, এই ক উৎপাদ এটা হলো ব্যাকটেরিয়া, এটা ক ব্যাকটেরিয়া এই ক উৎপাদকে খতে রূপান্তর করতে পারে, এবং এই খ ব্যাকটেরিয়া খকে গতে রূপান্তর করতে পারে, এবং এই ক এবং খ উভয় ব্যাকটেরিয়ার খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। এই যে শেষ উৎপাদ বা দ্রব্য গ উভয় ব্যাকটেরিয়া দ্বারাই ব্যবহৃত হয়। দাঁতের ক্যারিস ব্যাকটেরিয়ার মিশ্র সংক্রমণে হয়, যেখানে সিনার্জিসম ধরনের আন্তঃক্রিয়া ঘটে। উদ্ভিদের মূল অঞ্চলেও এই ধরনের সিনার্জিসম কার্যকারিতা দেখা যায়। উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূল নিঃসৃত দ্রব্য ব্যাকটেরিয়ার কার্যকারিতা পরিবর্তিত হয়ে পুষ্টি উপাদানে পরিণত হয়। এই পরবর্তীতে এই পুষ্টি উপাদান ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ উভয়ই গ্রহণ করে, অর্থাৎ উদ্ভিদের মূল এবং মূল অঞ্চলে অবস্থানকারী ব্যাকটেরিয়ার মধ্যে এই সিনার্জিসম সম্পর্ক দেখা যায়। ম্যাঙ্গানাস আয়নকে জারিত করতে কোরানোব্যাকটেরিয়াম এবং ক্রোমোব্যাকটেরিয়ামের সিনার্জিসম সম্পর্কের প্রয়োজন হয়। প্রোটিয়াস বুলগেরিস এবং ব্যাসিলাস পলিমিক্সের মধ্যেও এই জাতীয় সম্পর্ক দেখা যায়।
স্ক্যাভেঞ্জার্স। স্ক্যাভেঞ্জার্সটা কি? স্ক্যাভেঞ্জার্সটা হলো যে যারা পুষ্টিগতভাবে সকল ধরনের পুষ্টি গ্রহণ করতে সক্ষম, তাদেরকে বলা হয় স্ক্যাভেঞ্জার্স। এরা জীবন্ত কোষ থেকে শুরু করে মৃত কোষ এবং আবর্জনা পর্যন্ত এদের পুষ্টির উৎস হিসাবে ব্যবহৃত হয়। এখানে একটা বড় স্ক্যাভেঞ্জারে একটা উদাহরণ দেখানো আছে যে শকুন। এরা জীবিত, মৃত এবং পচনশীল সকল ধরনের খাদ্যকে এরা গ্রহণ করে থাকে। এজন্য এটা স্ক্যাভেঞ্জারের একটা উৎকৃষ্ট উদাহরণ। তাহলে আজকে আমরা এই অণুজীবের আন্তঃক্রিয়া নিয়ে আলোচনা করলাম। তোমাদের এই চ্যাপ্টার আজকে এখানেই আলোচনা শেষ। এখন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আলোচনা করতে পারো। আমরা এই কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। স্যার প্রথম থেকে একটু বলেন স্যার, শুনি নেই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা আলোচনা করতে পারো। আনমিউট করে প্রথম দাও। থেকে স্যার প্রথম টপিক একটু বলেন স্যার, পাইনি তো। আচ্ছা, প্রথমটা হলো কমেন্সিয়ালিজম আলোচনা করা হয়েছিল। তারপরে আলোচনা করা হয়েছে অ্যান্টাগোনিজম, কমেন্সিয়ালিজম, এমেনসিয়ালিজম, এগুলো আলোচনা করা হয়েছে। তোমাদের গতদিন যেগুলো আলোচনা করা হয়েছিল সেগুলো পড়ছিলা? আরএস রেশিও আমি কিন্তু তোমাদের পড়তে বলছিলাম। আরএস রেশিও, রাইজোপ্লেন, রাইজোস্ফিয়ার, হ্যাঁ পড়ছিলা এগুলা? কই তোমরা তো রেসপন্স করতেছো না। আর আমি খোঁজ দিচ্ছি স্যার, একটা পড়ছিলাম তো ভুলে গেছি। আচ্ছা, অন্যরা? স্যার জয়? স্যার দেখতেছি স্যার, ওই ভুলে গেছি তো স্যার, একটু খোঁজ দিচ্ছি আমি বই দেখে আচ্ছা, স্যার। অন্যরা? সায়েম? আনমিউট করে না, আমি কিন্তু এখন তোমাদের আনমিউট করে দিছি, তোমরা এখন চলে আসতে পারো। স্যার আমি গত ক্লাসে ছিলাম না, তার জন্য পড়তে পারিনি। তাই? তোমরা আনমিউট করে নাও, আনমিউট করে তোমরা
তাহলে ঠিক আছে, তোমাদের যদি আর প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে এখানেই সমাপ্ত করতেছি। নেক্সট তোমাদের ধারাবাহিকভাবে সিলেবাসের যে পরবর্তীতে টপিকস আছে সেগুলো আমি আলোচনা করব। তাহলে আজকে এ স্যার ওই পর্যন্তই। বলো। স্যার ওই যে আমাদের মাস্টার্সের বইতে 14 অধ্যায়ের যে একটা ইয়ে আছে, হইলো আপনার ওই সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস। স্যার এটা একটু বুঝি না, তবে এটা একটু শোনো, ক্লাসে বুঝিয়ে দিন। ধারাবাহিক ভাবে যাবো আমি। আজকে তো এখানে 14 অধ্যায় তো আর অনেক দেরি আছে, হ্যাঁ বুঝছো? তুমি যেটা পড়ানো হয়েছে সেগুলা পড়ো আগে। আমার কথা বুঝতে পারছো? যেগুলা জি স্যার, পড়ানো হচ্ছে বুঝছি। সেগুলো আগে পড়ো, আর যেগুলো পড়ানো হয় না সেগুলা নিয়ে টানাটানি আগে করে লাভ নাই। হ্যাঁ, আমি ঠিক আছে ধারাবাহিক ভাবে স্যার। আলোচনা করব। তাহলে তোমাদের যদি ঠিক আছে তোমাদের তাহলে আজকে এই পর্যন্তই থাকো। ভালো থাকো, হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে চলে ঘরে থাকো। তোমাদের জন্য সুসংবাদ আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদেরকে আর্থিক সহযোগিতা দিবে, এটা ঘোষণা করছে। তোমরা হয়তো সময় মতো এটা পেয়ে যাবে। আল্লাহ হাফেজ। স্যার, এটা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবো স্যার? জানাবে তোমাদের।